নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকের ভিডিওতে আপনারা হয়তো অনেকেই থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন যে আমি কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমার এই যে ভিডিওটি এতদিন যে ভিডিওগুলো করেছি তার মধ্যে অনেক ধরনের আমি ইকোসিস্টেম, অনেক ধরনের সেক্টর নিয়ে আলোচনা করেছি। এই যে আজকের যে বিষয়বস্তু বা আজকের যে আলোচনা, এখানে কিন্তু অনেকগুলো সেক্টরকে সাম আপ করে এই সেক্টরটি নিয়ে আমি আলোচনা করছি বা এই ভিডিওটি বানাচ্ছি। এই ভিডিওটি মূল একটা বেস ভিডিও, ভারতবর্ষের উন্নতির জন্যে যে স্টকগুলো গুরুত্ব রয়েছে বা যে সেক্টরটির গুরুত্ব রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা। সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। ভারতবর্ষের যে রয়েছে সেই সেক্টরের সাথে যুক্ত বিভিন্ন ধরনের যে এর শাখা প্রশাখাগুলো আছে সেইগুলো নিয়ে আজকে ভিডিও আলোচনা হবে। মেনলি আমরা ভারতবর্ষের উন্নতিতে কাজে দেয় বা উন্নতিতে হাত লাগিয়েছে যে কোম্পানিগুলো আছে, যারা কোম্পানি এই ধরনের কাজগুলো করে ভারতবর্ষের শেয়ার মার্কেট যারা লিস্টেড রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আলোচনাটা মূলত আজকে আমরা করব। এবার এই যে এত কিছু থাকতে হঠাৎ করে আমি এই সেক্টরটাকে নিয়ে এত প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি, কারণ কি আমরা জানি গভর্নমেন্ট কিন্তু বদ্ধপরিকর একটা আমাদের বিকশিত ভারত যে প্রজেক্ট এবং বিভিন্ন ধরনের গভর্নমেন্টের প্রজেক্ট কিন্তু রয়েছে, যেগুলোকে কমপ্লিট করতে গেলে পরে বা যেগুলো কাজ চলছে সেগুলোতে কিন্তু এই সেক্টরের ইনভলভমেন্ট রয়েছে। যেমন এইখানে দেখুন স্ক্রিনে আমি কিছু প্রজেক্ট উল্লেখ করেছি এবং তার ডিটেলস কিছুটা বা কী স্ট্যাটাস আছে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি সবগুলো পড়তে গেলে প্রচুর সময় লাগবে। এখানে আপনারা এই স্ক্রিনটাকে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। এখানে হয়তো একটু স্পেলিং মিস্টেক হতে পারে, টাইপিং মিস্টেক হতে পারে, একটু সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। জাস্ট বোঝার জন্য আপনাদের সামনে স্ক্রিনে কিন্তু আমি এটা তুলে ধরলাম। যেমন প্রথম কী আছে এখানে, আমি ভারতমালা পরিযোজনা রোডেজ এবং হাইওয়েসের উপর কাজ হচ্ছে। কতটা হাইওয়েস হবে? 34,800 কিলোমিটার হাইওয়েস করিডোরস, লজিস্টিক হাবস, লার্জ পার্ট কমপ্লিটেড, অনগোয়িং কাজ চলছে, অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এরকম দেখুন আরও অনেক প্রজেক্ট আছে, মেট্রো প্রজেক্ট রয়েছে, উড়ান স্কিম রয়েছে যেটা অ্যাভিয়েশন সেক্টরের উপর গুরুত্ব দিয়েছে, এবং স্মার্ট সিটিস মিশন মানে আরবান ইনফ্রা ডেভেলপমেন্ট, গ্রেট নিকোবর প্রজেক্ট, পোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক, পোর্ট ট্যুরিজম, লজিস্টিক নিকোবর এই আর্লি স্টেজে রয়েছে, যে কাজটা এখনও শুরু হয়নি। আরেকটি আছে মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন, মানে রেলওয়ে সেক্টরের সাথে যুক্ত প্রজেক্ট। ফার্স্ট বুলেট ট্রেন 320 কিলোমিটার পার আওয়ারে চলবে, এরকম একটা প্রজেক্ট নিয়েছে গভর্নমেন্ট। সেই প্রজেক্টের নাম কি মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রজেক্ট, আন্ডার কনস্ট্রাকশনে আছে স্ট্যাটাস বর্তমানে। আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিয়ে পরে আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে গভর্নমেন্টের ইন্টেনশনটা কী। এবার গভর্নমেন্টের ইন্টেনশন যদি হয় এত কিছু প্রজেক্ট যদি দেশের ভেতরে চলে, তাহলে এই সেক্টরের সাথে যুক্ত স্টকগুলো কিন্তু একটা গুরুত্ব থেকে যায়, এবং এই ইনফ্রাস্ট্রাকচারের সাথে যুক্ত স্টকগুলো অনেক দিক ধরেই কিন্তু একটা কারেকশনের মধ্যে দিয়ে গেছে। কিছু স্টক আবার একটা জায়গায় স্টেবল হয়ে আছে। এই সেক্টরটায় একটা আগামীতে বড় বুম আসার সুযোগ কিন্তু রয়েছে। কারণ কিন্তু এই গভর্নমেন্ট শুধু এরকমটা নয়, এর সাথে কি আছে আরও প্রাইভেট ইনভেস্টমেন্টও কিন্তু গভর্নমেন্ট রিকোয়েস্ট করছে, এবং গভর্নমেন্ট চাচ্ছে প্রাইভেট সেক্টর এতে আসুক, প্রাইভেট কোম্পানিগুলো এতে আসুক, এসে গভর্নমেন্টের সাথে পিপিপি মডেল কাজ করুক। তাহলে কি হবে, গভর্নমেন্টের যে ফান্ডের অপ্রতুলতা সেটা অনেকটা মেকআপ করে দেবে কিন্তু এই প্রাইভেট কোম্পানিগুলো, যাতে কোলাবোরেশনে কাজ করে দেশের উন্নতিটা করা যায়, সেটাও কিন্তু গভর্নমেন্ট সচেষ্ট হচ্ছে। কারণ এই যে ভবিষ্যতে যে লজিস্টিক, রোডওয়েজ, তারপরে অ্যাফোর্ডেবল হাউজিংয়ের ডিমান্ড, আরেকটা জিনিস আছে শিফট টু সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার। মানে আমি যেটা বলতে চাচ্ছি, কোম্পানিজ ইনভেস্টিং ইন গ্রিন ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, বা ক্লিন এনার্জি, এটা কিন্তু একটা হাইড্রোজেন এনার্জি যেটা, হ্যাঁ, এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু গভর্নমেন্ট খুব জোর দিচ্ছে। সেই জায়গার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কাজগুলোর সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো কিন্তু ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কিন্তু একটা জায়গা করে নেবে, এবং সেখান থেকে বেনিফিটেড হলে পরে আমাদেরও স্টকের প্রাইসে যদি বৃদ্ধি হয় আমরাও লাভবান হতে পারবো। এই রিনিউয়েবল এনার্জির উপর প্রচুর প্রজেক্ট হচ্ছে, রিনিউয়েবল এনার্জির ডিস্ট্রিবিউশনের সাথে যুক্ত ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট যে কোম্পানিগুলো আছে সেগুলো, এবং নানান ধরনের জিনিস যারা বানায় রিনিউয়েবল এনার্জি। মোট কথা ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচারে যারা অংশগ্রহণ করবে সবকটি কোম্পানি কিন্তু ইম্পর্টেন্ট আগামী দিনে। এবার সেখান থেকে আমাদের বাঁচতে হবে যে কোন সেক্টরে কোন কোম্পানিটি বেস্ট এবং কোন ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং কী ধরনের গ্রোথ প্রসপেক্ট রয়েছে, বেছে আমাদেরকে কাজ করতে হবে। শুধু আমি এই ভিডিওতে অনেক নাম হয়তো আসবে, এখান থেকে আপনার সেগুলোকে উদাহরণ হিসেবেই নেবেন, কোনোটাকে বাই সেল হোল্ড রেকমেন্ডেশন কিন্তু একদমই নেবেন না। এখান থেকে আমি আপনাদেরকে চিন্তাভাবনা করার জন্যে আপনাদের সাথে শেয়ার করছি আমার যে স্টাডিটা, সেটা থেকে আপনারা আশা করি উপকৃত হবেন। যেমন সেক্টর ওয়াইজ যদি আমি কিছু কোম্পানির নাম আপনাদের সামনে তুলে ধরি, এখানে যে কটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে কটির বাইরেও কিন্তু অনেক কোম্পানি রয়েছে। যেমন সেক্টর যদি আমরা বেছে নিই রোড এবং হাইওয়েজ, তাহলে কিন্তু সবথেকে বড় কোম্পানি কিন্তু লার্সেন অ্যান্ড টুব্রো। এছাড়াও অনেক কোম্পানি আছে এই ধরনের কাজগুলো কিন্তু করে থাকে, রোড এবং হাইওয়েজের সাথে যুক্ত কাজগুলো। যেমন ইরকান যে কোম্পানি রেলওয়েজে, সেই কোম্পানিটা কিন্তু রোডওয়েজ হাইওয়েজের কাজ কিন্তু করে। এছাড়া রেলওয়েজ ইনফ্রা যদি বলতে যাই, তাহলে আরভিএনএল সবার প্রথমে চলে আসে, ইডেন চলে আসে, রাইটস চলে আসছে। এয়ারপোর্টস এবং পোর্টস, আদানি পোর্টস, জেএসডব্লিউ ইনফ্রা, তারপরে আরবান এবং হাউজিং যে কোম্পানিগুলো আছে, এনবিসিসি, ডিএলএফ,
তারপর আইটিডি সিমেন্টেশন, বিশেষ করে এরা কিন্তু মেট্রো রেলের যে কাজগুলো সেগুলো কিন্তু করে, বা মেরিন যে আন্ডারগ্রাউন্ড যে কাজগুলো হয় সেইগুলো কাজগুলো কিন্তু করে এই আইটিডি সিমেন্টেশন কোম্পানি। তারপর ইঞ্জিনিয়ারিং ইপিসি, যারা অন্য কোম্পানির থেকে ম্যাটেরিয়াল নিয়ে নিজেরা প্রজেক্টটাকে সম্পন্ন করে, অর্থাৎ এরা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিক্যাল যে সাপোর্টটা দেয়। এই ধরনের ইপিসি কোম্পানি প্রচুর রয়েছে, যেমন কল্পতরু প্রজেক্টস রয়েছে, এএইসি ইন্টারন্যাশনাল রয়েছে। এছাড়া এরকম অনেক কোম্পানি যারা এই ধরনের কাজগুলো করে, ইপিসি কাজ, টেলিকমিউনিকেশন সেক্টরের যে টাওয়ারগুলো হয়, বা এই যে ইলেকট্রিক বা পাওয়ার ডিস্ট্রিবিউশনের যে টাওয়ারগুলো হয়, কেবলের কাজগুলো হয়, এই কাজগুলো কিন্তু এই ইপিসি কোম্পানিগুলো করে থাকে। ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, ভাটেক ওয়াবাগাছ রয়েছে, এনভায়রো ইনফ্রা রয়েছে। এগুলো কিন্তু এই যে ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে যুক্ত। এছাড়াও আরও অনেক কোম্পানি আছে যারা ওয়াটার ট্রিটমেন্টের কাজ করে। এগুলো আপনারা একটু স্টাডি করে বের করে নিতে পারবেন। আমি জাস্ট খালি বোঝানোর জন্য কয়েকটি সেক্টরে ভাগ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি শুধুমাত্র। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক, এই লজিস্টিকের যে কোম্পানিগুলো রয়েছে, যেমন রিডকো, তারপরে এই জিঙ্কা লজিস্টিক, এদের দেখবেন স্পেশাল কাজ করে। ট্রাকের মধ্যে এই ট্র্যাকিং ডিভাইস এবং টোল প্লাজায় এরা কিন্তু কাজগুলো করে। টোল প্লাজায় যে কালেকশনগুলো করে, এই সিংহভাগ কাজটা জিঙ্কা লজিস্টিক বলে যে কোম্পানিটা আছে, যেটা ওই ব্ল্যাক বাক এখন নাম, এটাও কিন্তু লিস্টেড কোম্পানি। তারপরে সাংভি মুভার্স, এরা কি কাজ করে? এরা ওই ক্রেন দেখবেন, বিশাল বড় বড় ক্রেন, যে কনস্ট্রাকশন সাইটে দেখবেন ক্রেনের দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় বড় বড় জিনিসগুলোকে, সামগ্রীগুলোকে সরানো হয়, সেই ওই ক্রেনের সাপ্লাইটা করে কিন্তু এই সাংভি মুভার্স বলে কোম্পানি। এরপরে রয়েছে সিমেন্ট অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস যে সেক্টরকে বেছে নিই, এখানে জেকে সিমেন্ট ভালো, আল্ট্রাটেক সিমেন্ট, এরকম অনেক কিন্তু কোম্পানি আরও রয়েছে, আপনারা জানেন অম্বুজা, এসিসি লিস্টেড রয়েছে। অনেক ধরনের কোম্পানি কিন্তু আছে। তারপরে আছে গ্যাস এবং অয়েলের যে পাইপ লাইনগুলোর কাজগুলো হয়, সেগুলো মেনলি করে থাকে ভারতবর্ষের যে পিএসইউ কোম্পানিগুলো আছে, সেগুলো কিন্তু মুখ্য কাজ, এই কাজটা করে থাকে। যেমন গেইল, ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল, এসপিসিএল, দেখবেন বাড়ি বাড়ি গ্যাসের লাইন, বাড়ি বাড়ি জলের লাইন, এই যে কাজগুলো করে এই কোম্পানিগুলো কিন্তু একটা ভূমিকা রয়েছে। বিশেষ করে যেহেতু গ্যাস এবং অয়েলের পাইপলাইনের উপরে কাজটা করে থাকে। এই হলো ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন সেক্টর। এছাড়াও কিন্তু কিছু সেক্টর যেগুলো আমি মেনশন করি, যেমন ডাটা সেন্টার। ডাটা সেন্টারেও কিন্তু ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ডাটা সেন্টার কোম্পানিগুলোর গুরুত্ব রয়েছে। এরা কিন্তু বিভিন্ন জায়গায় ডাটা সেন্টার তৈরি করছে। আপনারা যেমন অনন্তরাজের নাম আপনারা জানেন, ব্ল্যাক বক্স রয়েছে। এই ধরনের কোম্পানিগুলোর কিন্তু গুরুত্ব রয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবার এই যে কোম্পানিগুলোর নাম বললাম, কোনোটাই কিন্তু আমি মেনশন এইজন্য করিনি যে আপনারা এটা সোজা কিনতে যাবেন বা বিক্রি করতে যাবেন, এরকম ধরনের কোনো রেকমেন্ডেশন কিন্তু করছি না। এটাকেও বললাম, আবারও বলছি। এবার আমরা এই সেক্টরটির মধ্যে কিন্তু যেমন প্রসপেক্ট দেখতে পাচ্ছি, সেরকম রিস্কও আছে। এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো কি হাই ডেপ্ট লেভেল থাকে, কারণ এর বড় বড় প্রজেক্ট ধরে, এদের প্রচুর লোন প্রয়োজন হয়। বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরা ডেপ্ট করে ফেলে। তারপরে আরেকটা কি হয়, বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস হোক, পলিটিক্যাল ইস্যু হোক, ল্যান্ড নিয়ে সমস্যা, রোডে কাজ করতে গিয়ে দেখা যায় কাজ ডিলে হয়ে যায়, বাধাপ্রাপ্ত হয়, কাজ দিনের পর দিন আটকে থাকে। সেইখানে তখন কিন্তু এই কোম্পানিগুলোর ইনভেস্টমেন্টে অনেক সময় সমস্যা দেখা দেয়। হ্যাঁ? এইবার এই যে ধরনের ন্যাচারাল কারণ, পলিটিক্যাল কারণ, বিভিন্ন ধরনের লোকেশন বেসিসে বিভিন্ন রকম প্রবলেম ফেস করে, যেমন তার সাথে, সাথে গভর্নমেন্টের পলিসিও কিন্তু কিছু, কিছু সময় ফেল করে যায়। গভর্নমেন্ট ক্যাপেক্স যদি ঠিকমতো না করে, অনেক সময় কোলাবোরেশন এ কাজ করতে গিয়ে এরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। এগুলো কিন্তু এই সেক্টরটার একটা রিস্ক বিষয়। আপনাদের সামনে যেমন পজিটিভ গুলো বললাম, রিস্ক গুলো আমি তুলে ধরলাম। ছে এবং গভর্নমেন্ট শুধু চাচ্ছে এরকম না, গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে পিপিপি মডেলে, অর্থাৎ গভর্নমেন্ট এবং হলো প্রাইভেট যে কোম্পানিগুলো আছে তারাও হাত বাড়িয়ে দিয়ে তার সাথে গভর্নমেন্ট কোলাবোরেশন এ কাজ করবে। এবার এই কাজটা যদি হয়, তাহলে এই কোম্পানিগুলো বেনিফিটেড হবে এবং আমাদের ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর অনেক সেক্টর কিন্তু ডেভেলপমেন্টের মানে কারণ হয়ে দাঁড়ায়। কারণ ওই যে সেক্টরগুলো যখন ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকবে, মনে করুন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, রোড যদি ভালো হয় আপনার সময় বেঁচে যাবে। সেই সময়টা আপনি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবেন। সুতরাং সেখান থেকে আউটপুট আসবে। এরকম একটা সিম্পল ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। সেরকম যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে ভারতবর্ষের উন্নতির শিখরে কিন্তু তত তাড়াতাড়ি পৌঁছবে। সেই জায়গায় দাঁড়িয়ে যে কোম্পানিগুলো কাজ করে সেগুলোর নাম আপনাদের সামনে তুলে ধরলাম আমি। এইবার আমি এইখান থেকে বেছে নিয়ে ২-৩ টে কোম্পানি আপনাদের সামনে তুলে ধরি। তাহলে আপনাদের একটু ব্যাপারটাকে জিস্ট করা যায়। যেমন আমি যদি এখানে খুব সুন্দর রেশিওস গুলো দেখি, যে কি রেশিওস আছে, কি রিটার্ন রয়েছে, এই ব্যাপারগুলো যদি ক্যালকুলেশন করি, আমি যতগুলো কোম্পানি বললাম তার মধ্যে যদি আমি র‍্যাংকিং করে ৩ টে স্টকের নাম আমি এখানে বলি, তাহলে ১ম যে স্টকটি আমার স্ক্রিনারে চলে আসে বা স্ক্রিন করে আমি পেয়েছি, সেটা ছিল আর্সেনাল ট্রুব্রো। এদের ROCE, ROIC, হ্যাঁ, আপনারা এগুলো দেখুন যে কি সুন্দর রয়েছে। ROC রয়েছে কত? 14.89, এই চারটা আপনার স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। কারণ কি, এখানে যে এই ৩ টে দেখাচ্ছি, অন্যান্য কোম্পানিগুলো থেকে এটা আমি তুলনা করে একটা টেবিল বানিয়েছি স্ক্রিন করে, যেখানে কিন্তু এটাকে বেস্ট মনে হচ্ছে। দেখুন, কোয়ার্টার অন প্রফিট গ্রোথ রয়েছে, হ্যাঁ? রেভিনিউ গ্রোথ ইয়ার অন ইয়ার 15% রয়েছে। 3 ইয়ার্স গ্রোথ রেভিনিউ রয়েছে 63%, রেভিনিউ 5 ইয়ার গ্রোথ রয়েছে 75%। এই যে লার্সেন অ্যান্ড টুব্রো এর হিউজ অর্ডার রয়েছে। এটা একটা এমন কোম্পানি যে সব সেক্টরের সাথেই কাজ করে। বলুন টেলিকম, রোড, হাইওয়েজ, ব্রিজেস, সে পাওয়ার সেক্টর, এমন কোনো সেক্টর নেই যে এ কাজ করে না। ইপিসির কাজ করে থাকে। এদের স্ট্রং অর্ডার বুক রয়েছে।
হ্যাঁ, এখন এই স্টকটি রিসেন্ট পারফরম্যান্স কিন্তু একটু মিক্সড রয়েছে। মানে এই একটা রেঞ্জের মধ্যে চলাফেরা করছে। এই রেঞ্জটাকে ব্রেক করে যদি যায় কোম্পানিটার কিন্তু একটা ভালো রকম রিটার্ন আগামীতে করে দিতে পারে। তাছাড়াও এই যে কারেকশন গুলো হয় যখন তখন এই কোম্পানিটার কিন্তু স্টক কিন্তু সেরকমভাবে পড়েনি। আপনার পোর্টফোলিওতে যদি এই স্টকগুলো থাকে না আপনাকে একটা স্টেবিলিটি প্রদান করে। হয়তো আপনাকে একটা হিউজ রিটার্ন ক্রিয়েট করে দেবে না। কিন্তু ক্রাইসিসে কিন্তু এ কিন্তু ভালো রকমের সাপোর্ট দেবে এবং ভারতবর্ষের একটা বড় কংগ্লোমারেট কোম্পানি যার কিন্তু মানে ইপিসি, কনস্ট্রাকশন এর কাজ, হাইড্রো কার্বন পাওয়ার, ডিফেন্স সেক্টর কোথায় নেই। প্রতিটি ইনফ্রাস্ট্রাকচারাল কাজের সাথে কিন্তু এই কোম্পানিটি কিন্তু যুক্ত আছে। শুধু যে ভারতবর্ষ, বিশ্বব্যাপী কিন্তু এর বিস্তৃতি কিন্তু রয়েছে। বিভিন্ন জায়গায় এই কোম্পানিটা কাজ করে। আমি বিগত কয়েকটি ভিডিওতে কিন্তু এই কোম্পানিটি নিয়ে আলোচনা করেছি। আমার পুরোনো ভিডিও যদি কোনো সময় আপনার দেখার ইচ্ছা হয় দেখে নিবেন। এই লার্সেন এন্ড টুব্রো নিয়ে বিস্তারিত ভিডিও আমার করা আছে। এরপরে দ্বিতীয় যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে কল্পতরু প্রজেক্ট। এই যে কোম্পানিটা রয়েছে এরও দেখুন এই রেশিও গুলো সুন্দর। এই রেশিও গুলো কিন্তু খুব সুন্দর রয়েছে। এই কোম্পানিটারও কিন্তু কাজ আপনারা অনেকেই হয়তো জানেন যে কি কাজ করে। এরাও ইপিসির কাজ করে এবং এদের মেইন যে কাজগুলো হয় টাওয়ার গুলো তৈরি করা। বিভিন্ন যে রেলওয়েজ এবং টেলিকমিউনিকেশন এই প্রত্যেকটি প্রায় সেক্টরকে কিন্তু এর কিন্তু অবদান রয়েছে। যেমন পাওয়ার ডিস্ট্রিবিউশনের যে টাওয়ার গুলো হয়, এই যে রিনিউয়েবল সেক্টর এত ছড়িয়ে ছিটিয়ে আছে। আগে যেমন কি ছিল থার্মাল পাওয়ার প্রজেক্ট থেকে একমুখীভাবে বিদ্যুৎ ওখান থেকে হয়তো আরেক জায়গায় ট্রান্সফার করা হতো। কিন্তু এখন কি হচ্ছে এমনও দেখা যায় যে আপনার বাড়িতে সোলার প্যানেল বসিয়েছেন সেখান থেকে আপনি হয়তো ইলেকট্রিসিটি বিক্রি করছেন। আপনার বাড়ি থেকে গ্রিডের সাথে কানেকশন করে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, পাওয়ার চলে যাচ্ছে। এই যে কানেকশন গুলো এগুলো কিন্তু এই কোম্পানিটা এই কাজগুলো করে। তারপরে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহৃত যে টাওয়ার গুলো সেগুলো তৈরি করা। বিস্তারিত আর এখানে গেলে পরে অনেকটা বড় হয়ে যায় ভিডিও। আপনারা একটু দেখে নেবেন। আমি এখানে রেশিওস গুলো দেখালাম এবং কি গ্রোথ এর এখন বর্তমানে রয়েছে, কি ডাটা রয়েছে সেগুলো তুলে ধরলাম। আপনারা নিজেদের মতো করে আরেকটু স্টাডি করে নেবেন। এরপরে যে কোম্পানিটা রয়েছে আইটিডি সিমেন্টেশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোম্পানি। এই কোম্পানিটাও কিন্তু সুন্দর কাজ করে। এই কোম্পানিটাকে নিয়েও এর আগে কোনো ভিডিওতে আমি তুলে ধরিনি। আজকে ১ম বলছি। এটা ওই ইপিসি কনস্ট্রাকশন এর কাজ করে। এর কিন্তু স্ট্রং ফোকাস রয়েছে আন্ডারগ্রাউন্ড ইনফ্রাস্ট্রাকচার। মেরিন যে প্রজেক্ট গুলো হয় বিভিন্ন পোর্টস এলাকায়, ওই সমুদ্রের জলের নিচের কাজ, ডিপ কোনো ফাউন্ডেশন করতে হবে সেগুলোর কাজ। তারপরে মেট্রোর যে টানেল করে, টানেল গুলো করে দেয় সেগুলোর কাজ করে। যেমন দিল্লি মেট্রোর কাজ কিন্তু করছে। এবং বিভিন্ন যে ইন্ডিয়ার যে পোর্ট গুলো রয়েছে, জলবন্দর যেগুলো আছে সেগুলোতে কাজ করে, হাইওয়েজ এর কাজ করে, এয়ারপোর্ট এর কাজ করে। এই কোম্পানিটা একটু এক্সেপশনাল কিন্তু কাজ করে থাকে। এবং এই কোম্পানিটাকে আমি একটু দেখছিলাম টেকনিক্যালিও কিন্তু একটা ভালো জায়গায় রয়েছে। মানে ফান্ডামেন্টালি যে ডাটাগুলো আপনাদের সামনে রেশিওস গুলো আপনাদের সামনে তুলে ধরেছি এই টেবিলে সেগুলো যেমন ভালো আছে তার সাথে কিন্তু টেকনিক্যাল কোম্পানিটা একটু ভালো জায়গায় আছে। আমার কাছে মনে হয়েছে এবার আপনারা আপনাদের মতো করে এনালাইসিস করে নিতে পারেন। এইবার এখানে এই ৩ টে কোম্পানি ছাড়াও আমি আরো ২ টো কোম্পানি নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরি। আরো একটি কোম্পানি যেটা আমি আপনাদের সামনে এখানে একটু আগেই মনে হয় আমি ওই বলেছি নামগুলো যখন বলতে গিয়ে আশা করি আমি বলেছি। এইবার এইখানে দেখবেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক যে ওখানে আমি ২ টো কোম্পানির নাম বলেছি। জিঙ্কা এবং সাংভি মুভার্স। এদের কাজ দুটো কিন্তু এক্সেপশন। আমি বলব এরা যে কাজটা করে অন্যান্য কোম্পানি কিন্তু এই কাজটা করে না। জিঙ্কা লজিস্টিক যে কোম্পানিটা আছে যেটা ল্যাকবাক, এই কোম্পানিটা কিন্তু ওই ট্র্যাকিং ডিভাইস যে হয় বিভিন্ন ট্রাকের সেগুলো ওই ডিজিটাল সার্ভিস প্রোভাইড করা এই কাজটা করে। তার সাথে সে টোল কালেকশনের কাজ করে। তারপরে লজিস্টিকের ওদের রয়েছে ব্যবসা। এই কোম্পানিটা কিন্তু আপনারা একটু ভালো করে স্টাডি করার জন্য বলব। একটু ওয়াচ লিস্টে রেখে স্টাডি করবেন। এরপরে যে সাংভি মুভার্স এই কোম্পানিটা ভারতবর্ষের যে বড় কনস্ট্রাকশন যেখানে হয় সেখানে যে ক্রেনের সাপ্লাই দেওয়া, এক জায়গা থেকে হেভি যে বড় জিনিসগুলো সরিয়ে নিয়ে যায় এই কোম্পানিটার কিন্তু 75% মার্কেট শেয়ার কিন্তু এই কোম্পানিটার কাছে রয়েছে। এক্সাক্ট ডাটা আমি বলতে পারছি না। তবে আমি বিগত ভিডিওতে কিন্তু এই কোম্পানিটাকে নিয়েও আলোচনা করেছিলাম। তারপরে কোম্পানিটা কিন্তু আমি অনেকটা দেখলাম আমি ভিডিও করার পরেও কিন্তু অনেকটা কোম্পানি মুভ করেছে এবং টেকনিক্যালি যদি কেউ চার্ট বোঝেন তাহলে দেখতে পারেন এর কিন্তু এখনো অনেকটা মুভ কিন্তু বাকি আমার মনে হয় আছে। এখানে আমি আমার পছন্দের স্টক নিয়ে আলোচনা করলাম। ভিডিওতে যদি আমি আরো পছন্দের আমার স্টক আছে সেগুলোকে নিয়ে আলোচনা করতে যাই ভিডিও দীর্ঘ হবে। আপনারা একটু নিজেদের স্টাডিটা চালাবেন। আমি জাস্ট এই অ্যাঙ্গেলগুলো ধরিয়ে দিলাম এবং আমার কাছে যে কোম্পানিগুলোকে একটু এক্সেপশনাল মনে হয়েছে সেই কোম্পানিগুলোকে আমি পরবর্তীতে একটু বিস্তারিত আলাদা করে আলোচনা করার চেষ্টা করলাম। কারণ কি যারা শেয়ার মার্কেটে কাজ করেন তারা এই ডাটাগুলো কিন্তু দেখেন যে কোম্পানিটা কি অতীতে পারফর্ম করেছে এবং আগামীতে কি প্রসপেক্ট রয়েছে এবং আমার ওয়াচ লিস্টে রাখলে পরে বা কারো হোল্ডিং এ থাকলে পরে কি ধরনের পোর্টফোলিওতে স্টেবিলিটি বা রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। এই ইনটিউশন গুলো কিন্তু থাকে সবারই। সেরকমই আমি ৫টা কোম্পানি আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও প্রচুর কোম্পানি রয়েছে যারা ভালো জায়গায় আছে এবং যাদের কিছু ২-১টা সাইড গন্ডগোল থাকলেও কিন্তু এদের ভালো প্রসপেক্ট রয়েছে। সেরকম কোম্পানি যেমন অ্যাকশন কনস্ট্রাকশন ভালো কোম্পানি। এরা কিন্তু ভালো মার্কেট রয়েছে। প্রায় মনোপলি বিজনেসের মতো কিছু কাজ করে। এরা মনোপলি ডেটা সেক্টরে কাজ করে। সেগুলো আর বিস্তারিত যাচ্ছি না।
এদের একটু হাই হাই হলেও কোম্পানির কিন্তু অন্য যে বিষয়গুলো আছে রেভিনিউ এই বোধগুলো ভালো যাওয়া। আদানি এন্টারপ্রাইজ, আদানির মধ্যে এত ভলাটিলিটি হয় যে ডিজিটাল ইনভেস্টররা ফেঁসে যাওয়ার চান্স থাকে। কিন্তু আদানি এন্টারপ্রাইজ ভারতবর্ষের উন্নতিতে এই আদানি আম্বানিদের অনেক সময় কিন্তু একটা দেখি যে বড় কাজগুলোতে এরা কিন্তু মানে কি হয়, যখন কোনো কিছু একটা নতুন কিছু সূচনা হয় তখন এই বড় কোম্পানিগুলো কিন্তু ওই জিনিসটা মানে ওই জায়গাটায় ঢুকে যায়। এবার দেখবেন এই আদানি রিনিউয়েবল, আদানি পাওয়ার, বিভিন্ন ধরনের এই কিছুদিন আগেই আমরা শুনলাম রিলায়েন্স রিনিউয়েবল এনার্জিতে ঢুকে যাবে। তো এই যে নতুন যেখানে এরা গ্রোথ প্রসপেক্ট দেখতে পারে বা এরা তো বিজনেসম্যান, এদের কাজই হচ্ছে হলো যেখানে থেকে এদের আর্নিং আসবে সেই জায়গাটায় ঢুকবে এবং তার সাথে গভর্নমেন্টের যেখানে ফোকাস থাকে সবসময় বড় ইনভেস্টররা বা বড় কোম্পানিগুলো এটাকে ওরা সবসময় মার্ক করে যে গভর্নমেন্ট কোন বিষয়টাতে ফোকাসড, সেই সেক্টরটাতে ওরা ঢোকার চেষ্টা করে। ঢুকে সেখানে একটা কিন্তু তাদের সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করে। এর মধ্যেই আপনারা যে আদানির খবর দেখবেন নতুন একটি আসছে যে আদানি এই পাওয়ার যেরকম রয়েছে তাছাড়া রিনিউয়েবল আরো কিছু কাজ করবে। আম এই রিলায়েন্সের খবর সেদিন আমরা রিলায়েন্সের মিটিংয়ে এজিএমে কিন্তু রিলায়েন্স বলেছে যে তারা রিনিউয়েবল এ ঢুকছে, গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট এগুলোর উপর কিন্তু অনেক কিছু এরা কিন্তু ঘোষণা করেছে। সেইজন্য এই কোম্পানিটাকেও আমি মনে করি একটা ইম্পোর্টেন্ট কোম্পানি। এরপরে সিমেন্ট যে কোম্পানি আছে তার মধ্যে যত সিমেন্ট কোম্পানি আছে তাদের যদি আমি কম্পেয়ার করি সেখান থেকে জেকে সিমেন্ট কিন্তু এটা ভালো। আমার মনে হয় ভালো ডাটা দেখাচ্ছে গ্রোথ বা রেভিনিউ যে এটা কিন্তু বেশি দেখাচ্ছে। আ নিয়ার পাস্টে হয়তো একটু খারাপ থাকলেও মোটামুটি ডাটা কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি। আল্ট্রাটেক সিমেন্টও ভালো। এবার আমি এই অ্যাঙ্গেলগুলো ধরে আপনাদেরকে সামনে তুলে ধরলাম। এবার নিজেরা একটু স্টাডি করবেন। আপনাদের টাকা রিস্ক, আপনাদের স্ট্র্যাটেজিও আপনাদের হওয়া উচিত। আমার কাজ হলো কোন সেক্টর নিয়ে কখন ভাবতে হবে বা কোন সেক্টরে গভর্নমেন্টের ফোকাস আছে, এই ধরনের কোনো নিউজ বা কোনো চিন্তাভাবনা আমার মাথায় নতুন আসলে আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে একটু সমৃদ্ধ করে তোলা। আমি শুধু আপনাদের কাছে চাই যে ভিডিওটিতে একটু লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন নিজেদের মধ্যে এবং আ যারা নতুন দেখছেন তাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।